that the producers are influencing those who want and telling them what they want. Reminds me of that famous novel, I think Irving Wallace it was, who wrote The 7 Minutes. You know, you create the crime and then you solve the crime. কোথাও জলকে ঘিরে অফুরান জল রয়ে গেছে জীবনানন্দের এই জিজ্ঞাসা ছিল এবং সিনেমা মানে শুধু গল্প বলা নয় জীবন জিজ্ঞাসা ফলে জীবনানন্দ থেকে গদরকে যিনি মেলান এক ছন্দে সেরকম এক পরিচালক এক তাত্ত্বিক অশোক বিশ্বনাথনের সঙ্গে আমরা কথা বলছি এবং আজকে আমরা এআই থেকে বাংলা সিনেমার 7-17 নিয়ে একটা চমৎকার আলোচনার ভেতর যাব। আপনাকে স্বাগতম অশোকবাবু। নমস্কার। আমার প্রথম কোয়েশ্চেন যে কোয়েশ্চেনটা করা দরকার সেটা হচ্ছে ভারতবর্ষে মানে আমরা দেখেছি প্রত্যেকটা দৃশ্যের একটা রাজনীতি থাকে। ভারতবর্ষে এআই এর প্রথম যুগে আমরা যে সিনেমাগুলো দেখছি সেখানে আমরা দেখছি ওই নৃসিংহর মতো নৃসিংহ বা প্রহ্লাদের মতো ছবি তৈরি হচ্ছে, নৃসিংহ অবতারের মতো ছবি তৈরি হচ্ছে এআই এর মাধ্যমে। তাহলে কি ভারতবর্ষের প্রেক্ষিতে এআই এক ধরনের রাজনৈতিক সিনেমা তৈরি করছে যেটা একভাবে তথাকথিত হিন্দুত্ববাদী ন্যারেটিভের সঙ্গে ফিট হয়ে যায়? হতে পারে, এই কথাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে একটা জিনিস, ভারতীয় চলচ্চিত্রের জন্মলগ্নে যখন ভারতীয় চলচ্চিত্র আতুর ঘরে বলা যেতে পারে তখন কিন্তু এই পৌরাণিক পালাগুলোই হতো। মানে রাজা হরিশ্চন্দ্র যদি দেখেন, কালিয়া মার্দান যদি দেখেন, বা নানান সব দাদা সাহেব ফালকের ছবি এবং অন্যান্য যারা ছবি করছেন বাংলাদেশে নানা ধরনের যে ছবিগুলো, বিল্লমঙ্গল, একটা পৌরাণিক ছোঁয়া ছিল। এখনও আমরা এআইতে সড়গড় হইনি, আমরা চেষ্টা করছি, আমরা হাতড়াচ্ছি। হয়তো এটাই হচ্ছে সহজ উপায় যে আমাদের সংস্কৃতিতে যে দেবদেবী আছে বা যে দেবদেবীকে নিয়ে যে গল্প আছে, কৃষ্ণলীলা, সেগুলো নিয়ে গল্প। কিন্তু আপনি যেটা বললেন সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ যে এইটাকে নিজের উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে রাজনৈতিকভাবে মানুষকে প্রভাবিত করার একটা কৌশলও হতে পারে। দস্তয়েভস্কি বলেছিলেন পুশকিনের কবরে যে বিষয়টা লেখা আছে সেটাকে তুলে আনতে হবে। একটু আগের বক্তব্যে আপনি খুব সুন্দরভাবে একটা জায়গা বললেন যে শিল্প মানে পারফেকশন নয়, শিল্প মানে একটা অদ্ভুত ইমপারফেকশনও। সেই আলতামিরার গুহার বিরাট বাইসন সে কিন্তু আধুনিক বাইসন নয়, তার মধ্যে অনেক ইমপারফেকশন আমরা পাবো। শিল্পের পারফেকশন ইমপারফেকশন নিয়ে একটু যদি বলেন, বা সিনেমায় ইমপারফেকশন পারফেকশন কীভাবে সিনেমার মানকে নির্ধারিত করে। কলার ক্ষেত্রে আমি বলবো যে এই যে সামান্য ত্রুটি এটাই কিন্তু গ্রহণযোগ্য। এই যে ত্রুটিগুলো আছে বলেই সেটা শিল্প। যদি সম্পূর্ণরূপে একেবারে ছবিতে যেরকম থাকে সেরম যদি একটা বাস্তবতা আমরা নিয়ে আসি তাতে শিল্প কোথায়? আপনি দেখুন, আপনি আলতামিরার কথা বললেন, আমি বলছি যে আফ্রিকার ঘন জঙ্গলে যে শিল্প, গুহা চিত্রে আজও জীবন্ত, যেখানে হয়তো পার্সপেক্টিভ নেই, যেখানে হয়তো ডাইমেনশন নেই, কিন্তু একটা অদ্ভুত একটা শিল্প আছে। বা আমাদের ভারতীয় সভ্যতায়ও যেভাবে কলা এসেছে সেখানে যে ত্রুটিগুলো সেটাই সুন্দর। পথের পাঁচালী এই কারণে সুন্দর যে ওই যে অপু দুর্গা যখন প্রথম ট্রেনটা দেখে, ডান দিক থেকে বাদিক, ডান দিক থেকে বাদিক, ডান দিক থেকে বাদিক, তারপরে বাঁ দিক থেকে ডান দিক, কেউ বলতে পারে যে এটা ত্রুটি, কিন্তু আমি এটা ত্রুটি মনে করছি না। ওই যে অপু দুর্গা প্রথম একটা ট্রেন দেখলো, তাদের মনে যে অদ্ভুত একটা চমৎকৃত হওয়া, সেটাই বৈপরীত্যের মধ্যে প্রকাশ। তো আমি বলবো যে এআই যে জায়গায় কিছুটা খাটো, যেটা অক্ষম, সেটা এই যে অসম্পূর্ণতা, এই যে ত্রুটিপূর্ণতা, এইটাকে এআই কিন্তু তুলে ধরতে পারছে না। আমরা কাফকায় যাব। কাফকার ছোট গল্পের মধ্যে একটা অসম্পূর্ণতার এক অদ্ভুত ব্যাকরণ আমরা পাই। আপনার ছবিগুলোর মধ্যে একটা অসম্পূর্ণতার জায়গা পাই। আপনি এবছর আপনার কি কোনো ছবি এবার কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল আছে?
এবং এবারের কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালকে কীভাবে দেখছেন? এটা কি সেলিব্রেশন ক্যাপিটালিজম, না সত্যিকারের বোদ্ধাদের টানছে ফিল্ম নিয়ে আমরা আরও বেশি ঋদ্ধ হতে পারছি, এবং তার সঙ্গে আপনার ছবিগুলোর জায়গাটা? না, এবছর আমার কোনো ছবি নেই, যদিও এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দীর্ঘ বছর ধরে আমার ছবি দেখানো হয়েছে এখানে। এই গত বছরেই আমার হেমন্তের অপরাহ্ন ছিল প্রতিযোগিতামূলক বিভাগে, তারও আগে কিছু সংলাপ, কিছু প্রলাপ, শূন্য থেকে শুরু, স্বপ্নের সন্ধানে, কিংবা আমরা যে তথ্যচিত্রগুলো করেছি বাদল সরকার, সেটা একাধিকবার দেখানো হয়েছে। এই বছরে ঘটনাচক্রে কোনো পূর্ণদৈর্ঘ্যের ছবি আমি সম্পূর্ণ করতে পারিনি, এবং আমি যে তথ্যচিত্র করেছিলাম সেটা নির্বাচিত হয়নি, সেই কারণে আমার কোনো ছবি নেই। তবে এটুকু বলবো যে এই ধরনের উৎসব কিন্তু একটা সদিচ্ছার পরিচয়, এই কারণে যে এতজন মানুষ যে আসছে, যে আদান প্রদান হচ্ছে মানুষজনের মধ্যে, আমরা যে একে অপরকে পাচ্ছি, যে কথা বলছি, আলোচনা হচ্ছে, এবং শিল্প কলা নিয়ে যে একটা সুস্থ সংস্কৃতির একটা বার্তা বহন করছে, সেটা ভালো। কিন্তু সেই সঙ্গে আপনি যে কথাটা বললেন সেটাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ এক অর্থে কিন্তু বাণিজ্যিক ছবিরই জয়গান গাওয়া হচ্ছে সর্বত্র, এমনকি এই নন্দনেও বাণিজ্যিক ছবি দেখানো হয়। ভালো এটাই যে এই কয়েকটা দিন কিন্তু স্বাধীন চেতা যেসব পরিচালক তাদের ছবি দেখানো হচ্ছে, যেমন নদরের ভেলা প্রদীপ্ত ভট্টাচার্যর, কিংবা যেগুলো বিদেশি ছবি, যেগুলো তথাকথিত আনসেন্সার্ড ছবি, এই সব ছবি যে দেখানো হচ্ছে, এটা কিন্তু খুব মঙ্গল। কিন্তু সারা বিশ্বব্যাপী ধনতন্ত্রের একটা প্রভাব আছে, একটা প্রকোপ আছে, সেই সঙ্গে এসেছে যুদ্ধ, এবং আমরা একটা ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছি। খুব অসাধারণ জায়গায় অশোক বিশ্বনাথন আমাদের নিয়ে গেলেন। এখানে দাঁড়িয়ে প্যালেস্তাইনের সেই কবির লাইনটা মনে পড়ছে, ওয়ার শ্যাল বার্ড ফ্লাই আফটার নো স্কাই। আপনার প্রথম ছবিতেও গণহত্যা বা যুদ্ধ একটা ইম্পর্টেন্ট জায়গা প্লে করেছে। আজকে আমরা গাজার দিকে তাকিয়ে দেখি, গাজায় প্রতি 1 ঘন্টা একটা করে শিশু মারা যাচ্ছে। গাজার সেই সাহিত্যিক কানাফানি, হানিফি কানাফানি, যে গাজার চিঠি বলে উপর লেখাটি লিখেছিল, তাকে যুদ্ধে মরতে হয়েছে অনেক দিন আগে। ফলে আজকে যদি আপনি শূন্য থেকে শুরুকে আবার মানে একটু ফিরে দেখেন, গাজার এই যুদ্ধ, এই মৃত্যুর জায়গা থেকে দাঁড়িয়ে শূন্য থেকে শুরুকে আপনার কি মনে হয় আজকের প্রেক্ষিতে? আমার মনে হয় ওই ছবিটা আবার বানানো দরকার, এবং সেখানে এই যে গণহত্যা হচ্ছে এবং পৃথিবীতে যে একটি যুদ্ধ থামছেই না, বছরের বছর ধরে চলছে, হয়তো মনে হতে পারে সেই 100 years ওয়ারের কথা মনে করিয়ে দেয়। আমরা ভীষণ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছি, ভয়ঙ্কর একটা সময়। এই সময়কে চিহ্নিত করার জন্য আবারও ছবি করতে হবে, গণহত্যার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে, কিন্তু হত্যার বিরুদ্ধে হত্যা নয়, হত্যাকে চিহ্নিত করে ধিক্কার জানাতে হবে। আমার মনে হয় এমন ছবি তৈরি করতে হবে প্রত্যেকে যাতে সচেতন হয়, এবং একটা শান্তির বার্তা পৌঁছতে হবে, যে শান্তি পৃথিবী চাইছে ভীষণভাবে। আমরা মহাভারতে দেখেছিলাম, মহাভারত শুরুই হচ্ছে জেনোসাইডের বিরুদ্ধে লড়াই দিয়ে। রাষ্ট্র জেনোসাইডে যাচ্ছে, ইন্টালেকচুয়াল চ্যালেঞ্জ করে বলছে তুমি কি করছো জানো। আজকে আমরা একটা বিষয় দেখছি এই ছবির জগতে, যে একটা সাইলেন্ট জেনোসাইড আছে। অনেক অ্যাসপাইরেন্টরা, মানে যারা কিনা ভালো ছবি করার কথা ভাবেন, তারা কোনোভাবে সুযোগ পান না। এবং তার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা বিষয়ে দেখি, সেটা হচ্ছে গভীরভাবে বাংলা ছবিতে তার কন্টেম্পোরারি সংকট উঠে আসে না। এই ব্যাপারটাই কি বলবেন? কোথায় কোনো এক সিরিয়াল কিলার আমেরিকার, সে কাকে খুন করলো বা তাকে কে একজন সুপারি দিল, সেটা কি আদৌ আমার ছবির গল্প? আমার দেশ কেন রিপ্রেজেন্টেড হচ্ছে না আমার ছবিতে? আমাদের বাংলা ছবিতে এবং ভারতবর্ষের অন্যত্রের ছবিতেও ভীষণভাবে একটা মধ্যবিত্ত মনস্কতা বিরাজমান। মানে বৈঠকখানায় বসে যে আলোচনা হয় বা যে সম্পর্কগুলো তৈরি হয়, সেগুলো নিয়েই আমরা এখনও ছবি করতে ব্যতিব্যস্ত। এখনও আমরা সেই নব্য বাস্তববাদের দ্বারা পরিচালিত কিংবা হলিউডের দ্বারা পরিচালিত। আমার মনে হয় এসবকে ভেঙে একটা বিপ্লবী ছবি করতে হবে। এখন এটা অন্য ধরনের একটা যুগ এসে গেছে। যদি দেখেন আঙ্গিকের দিক থেকে যেভাবে ডিএসএলআর ব্যবহার করা হচ্ছে, যেভাবে ডিজিটালাইজেশন হচ্ছে, ডিজিটাল সিনেমা এসেছে, হ্যান্ডহেল্ড হচ্ছে, ছবির আঙ্গিক তো পাল্টাতেই হবে। সেই ছবির বিষয়, আজকের যেসব বিষয়গুলো ভীষণ জরুরি, যেখানে আগ্নেয়গিরি জ্বলছে,
সেখানে আমরা বাড়িতে শুয়ে ঘুমোতে তো পারি না। আমি এটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম, ধন্যবাদ। হ্যাঁ, অনেকে যারা ছবি করতে পারছেন না তার মূল কারণ তাদের মেধা নয় বা প্রতিভা নয়, তারা সুযোগ পাচ্ছেন না। এই ধনতন্ত্রের দ্বারা তাদেরকে ব্লক করা হচ্ছে। এটার বিরুদ্ধেও জেহাদ ঘোষণা করতে হবে, আমাদের সম্মিলিত হয়ে একটা আন্দোলন তৈরি করতে হবে। শেষ প্রশ্ন আজকের মতো, আপনি একটু আগে খুব সুন্দরভাবে বলেছেন ব্রেসো 3টে মৃত্যুর কথা বলেছিল একজন ফিল্ম ডিরেক্টরের। সেই 3টে মৃত্যু অশোক বিশ্বনাথন কিভাবে ফেস করেন এবং মৃত্যুগুলো যদি একটু বলে দেন। না, আসলে যে কথাটা বলেছেন ব্রেসো হচ্ছে 3টে জীবন আর 2টো মৃত্যু। উনি বলছেন যে যখন ছবির ভাবনা মনের মধ্যে আসে তখনই জন্ম নেয় সেই ছবি, বীজ রোপণ করে, প্রথম জন্ম। কিন্তু সেই যে ভাবনাটা যখনই আমি লিখি, লিপিবদ্ধ করি, মনে হয় এটা ভীষণ অসম্পূর্ণ, এটা কিছু নয়, এটা ভুলভাল লিখেছি। কিন্তু যখন লিখেছি এটাকে নিয়েই তো ছবি করতে হবে, তো এটাকে চিত্রায়িত করে আমরা শুটিং করি, তখন আবার একটা জীবন পায়। কিন্তু এই রাশ প্রিন্টটা যখন দেখি, দৃশ্যগুলো যখন দেখি, তো মানে এইটা শ্যুট করলাম, এটা অতি নগণ্য, মামুলি, ঠুনকো, এটা জঘন্য। কিন্তু যখন আমি শ্যুট করেছি আমাকে তো এডিট করতেই হবে। যখন এডিট করি, যখন ধ্বনি প্রয়োগ করি, তখন আবার সেটা জীবন্ত হয়, একটা নতুন ছবি হয়। ধন্যবাদ।